আসসালামু আলাইকুম। ফারজানা নাহিদ জানাচ্ছেন টিভিতে সন্ধ্যার খবর। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, নিয়ে যাব পুরো খবরে। এক ব্যক্তি সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এই বিষয়ে অন্যান্য দলের সাথে একমত হয়েছে বিএনপি। তবে দলটির শর্ত, সাংবিধানিক কোনো নিয়োগ কমিটি রাখা যাবে না। বুধবারের বৈঠকে এনসিসির বদলে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির প্রস্তাব করেছে জাতীয় ঐকমত্য কমিশন। আর রাষ্ট্রের মূলনীতির বিষয়ে আগামী সপ্তাহে নতুন প্রস্তাবনা উপস্থাপন করবে কমিশন। হাসান মাহমুদের রিপোর্ট। দুদিনের বিরতির পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ফের রাজনৈতিক দলগুলোর সাথে দিনভর আলোচনা হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের। এদিনের আলোচনায় ঐকমত্য কমিশন জাতীয় সাংবিধানিক কমিশন এনসিসি থেকে সরে এসে 7 সদস্যের সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির নতুন কাঠামো প্রস্তাব করে, যাতে অন্য দলগুলো একমত প্রকাশ করলেও একমত নয় বিএনপি। তবে এক ব্যক্তি সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী নয়, এতে একমত সব দল। আমরা যদি সবসময় মাথায় রাখি যে এক ব্যক্তি স্বৈরাচার হয়েছিল, সেই জন্য নির্বাহী বিভাগকেই দুর্বল করতে হবে এবং লেজিসলেচারকে, সংসদকে দুর্বল করতে হবে, এই আইডিয়া থেকে আমাদের বেরোতে হবে। আমরা এই বিষয়ের সাথে একমত হতে পারিনি। 10 বছরের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এই বিষয়ে আমরা একমত। তবে এই জাতীয় সংস্থাগুলো, এনসিসি বা সাংবিধানিক নিয়োগ কমিটি, এই জাতীয় সংস্থাগুলো দিয়ে নির্বাহী বিভাগের সমস্ত কর্মকাণ্ডকে সমস্ত জায়গায় ইন্টারফেয়ার করার যেখানে সম্ভাবনা থাকে, এগুলো করা হয়, তাহলে আমরা সেই প্রস্তাবটা গ্রহণ করতে পারবো না। কমিটির প্রস্তাবনা যেটা এসেছে, যাতে করে রাষ্ট্রের কোনো একক ব্যক্তির স্বৈরাচার হতে না পারে, ফ্যাসিবাদী শাসন যাতে প্রতিষ্ঠা করতে না পারে, এর থেকে দেশ, জাতি, রাষ্ট্রকে রক্ষা করার জন্যই কিন্তু এই প্রস্তাবনার সাথে আমরা একমত হয়েছি। বিএনপি বলছে যে আমরা 10 বছর সর্বোচ্চ, এই পয়েন্টে একমত। তবে এই যে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের যে নিয়োগ কমিটি, এই টাইপের কমিটি কিছু থাকতে পারবে না। দিনের আলোচ্য সূচিতে থাকা রাষ্ট্রের মূলনীতি ইস্যুতে সংবিধানের 5টি নতুন মূলনীতি নিয়ে অধিকাংশ দল একমত হয়েছে বলে জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। তবে পরের বৈঠকে এই ইস্যুতে নতুন প্রস্তাব আনার ইঙ্গিত দিয়েছে কমিশন। 5টি বিষয়ে উল্লেখ থাকার বিষয়ে অধিকাংশ দলের সমর্থন রয়েছে। তবে ঐকমত্য কমিশন এ বিষয়ে আরও সুনির্দিষ্ট প্রস্তাব আগামী সপ্তাহে পেশ করবে। আমরা কোনো রকম ঐকমত্যে কিংবা এমনকি কোনো রকম উপসংহারে উপনীত হতে পারিনি। তার কারণ হচ্ছে এই যে যতক্ষণ না পর্যন্ত আমরা সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ সংক্রান্ত বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারছি, ততক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রীর মেয়াদ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। জাতীয় সাংবিধানিক কমিশন এনসিসি থেকে সরে এসে যে প্রস্তাব করেছে ঐকমত্য কমিশন, তা নিয়ে অন্য রাজনৈতিক দলগুলো রয়েছে ভিন্ন প্রতিক্রিয়া। বাংলাদেশের মানুষেরা যে প্রেক্ষাপটে তারা জীবন দেওয়ার জন্য এসেছিলেন, সেই সংস্কারকে যদি বাস্তবায়ন করা সম্ভবপর না হয়, নতুন কাঠামো, নতুন গণতান্ত্রিক পদ্ধতি যদি আমরা জনগণের কাছে উপস্থিত করতে না পারি, তাহলে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ব্যর্থ হবে। বাংলাদেশের যে অভিজ্ঞতা, তাতে আমরা যে নির্বাচন কমিশন সহ দুর্নীতি দমন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, মানবাধিকার কমিশন কিংবা অডিটর জেনারেলের মতো সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, এইগুলো যখন দলীয়ভাবে নিয়োগ হয়, তার ফলে এইগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে পারে না। 3 দিনের বিরতি দিয়ে আগামী রোববার আবারও রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসবে জাতীয় ঐকমত্য কমিশন। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্তে গঠিত কমিশনের সংবাদ সম্মেলন বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে বিডিআর কল্যাণ পরিষদ। বিকেলে রাজধানীর শাহবাগে এক কর্মসূচিতে চাকরিচ্যুত বিডিআর সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা জানান, আন্দোলনের পর হাইকোর্ট তদন্ত কমিশন করলেও তা এখনও পরাধীন রয়েছে। বিডিআর আইনের 2A ধারার মিথ্যা অভিযোগের মাধ্যমে চাকরিচ্যুতির বিষয়টি এখনও বহাল রয়েছে। অবিলম্বে এই ধারা বাতিল করে বিচার কাজ করতে হবে। পুনঃতদন্তের মাধ্যমে নিরপরাধীদের মুক্তি দেয় এবং বিডিআর সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রদানকারীদের আইনের আওতায় আনা সহ সবাইকে চাকরিতে পুনর্বহাল করতে হবে। এ সময় সুষ্ঠু বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণাও দেন সংগঠনটির সদস্যরা।
সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালকে গ্রেফতার করেছে ডিবি। দুপুরে মগবাজারের এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। তার রিমান্ডের বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা সিদ্ধান্ত নেবেন বলেও জানান ডিবির এই কর্মকর্তা। এর আগে শেখ হাসিনা সহ সাবেক ৩ নির্বাচন কমিশনারের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা করে বিএনপি। আবির আহমেদের রিপোর্ট। ২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কাজী হাবিবুল আওয়াল। এই নির্বাচনে একদলীয় ভোটের দিকে যায় তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার। দলীয় প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র মোড়কে ওই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন দলের প্রার্থীরাই। টানা চতুর্থবারের মতো ক্ষমতায় থেকে যেতে স্বৈরাচার শেখ হাসিনাকে সহায়তা করেন কাজী হাবিবুল আওয়াল কমিশন। গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ১ মাস পর কমিশন থেকে পদত্যাগ করে অনেকটা লোকচক্ষুর অন্তরালে চলে যান হাবিবুল আওয়াল। গত রোববার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক ৩ নির্বাচন কমিশনার সহ ২৪ জনের বিরুদ্ধে বিএনপির দায়ের করা মামলায় সেদিন গ্রেফতার করা হয় সাবেক সিএসি KM নুরুল হুদাকে। এর দুদিন পর বুধবার দুপুরে গ্রেফতার করা হলো কাজী হাবিবুল আওয়ালকে। বারবার অবস্থান পরিবর্তন করায় তাকে গ্রেফতারে বেগ পেতে হচ্ছিল বলে জানায় ডিবি। মামলার অভিযোগে যেটা উল্লেখ আছে যে ২০২৪ সালের নির্বাচনে তিনি সকল দল অর্থাৎ বিএনপি সহ অন্যান্য দলের নির্বাচনে অংশগ্রহণ না করা এবং সেক্ষেত্রে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে না পারায় এবং শুধুমাত্র আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সমর্থিত যে ডামি ক্যান্ডিডেট এবং জাতীয় পার্টি এদের দিয়ে নির্বাচন করা, তিনি আত্মগোপনে ছিলেন। আত্মগোপনে থাকা অবস্থায় আমরা তার তথ্যপত্রের ভিত্তিতে অবস্থান নিশ্চিত করে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। মামলার এজাহারে কাজী হাবিবুল আওয়ালের বিরুদ্ধে নির্বাচনের ফলাফল পরিবর্তনে প্রশাসনকে একটি নির্দিষ্ট দিকে প্রভাবিত করার অভিযোগ আনা হয়েছে। আবির আহমেদ, NTV নিউজ, ঢাকা। সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে জুতা পেটা করার ঘটনায় গ্রেফতার উত্তরা পশ্চিম থানার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ হানিফ সহ ৩ জনের জামিন মঞ্জুর করেছে আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহ এই আদেশ দেন। এই দিন মামলার প্রধান আসামি মোজামেল হক ঢালি এবং আরেক আসামি উত্তরা পূর্ব থানার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কাইয়ুম আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। এর আগে গতকাল হানিফকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত। ২২ জুন রাজধানীর উত্তরার বাসায় ঢুকে একদল লোক সাবেক সিসি নুরুল হুদাকে বের করে আনেন। এরপর গলায় জুতার মালা পরিয়ে তাকে পুলিশের সোপর্দ করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও এখনও গণতন্ত্রের প্রতিষ্ঠান নির্মাণ এবং সুষ্ঠু চর্চার কর্মপ্রক্রিয়া শুরু হয়নি। নির্যাতিতদের সমর্থনে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক দিবস উপলক্ষে দেয়া বাণীতে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, মব জাস্টিস নামে এক হিংস্র উন্মাদনা মানবতার শত্রু হয়ে দাঁড়িয়েছে। এটি গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তোলার পরিবেশকে বিপন্ন করবে। আর যেন একমাত্রিক রাষ্ট্রের পুনঃপ্রবর্তন না হয়, সেজন্য গণতন্ত্রকে গতিশীল এবং এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। মানবতা, ন্যায় বিচার, আইনের শাসন এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সুমহান ঐতিহ্য গড়ে তোলার উপরও জোর দেন তিনি। প্রতি বছর ২৬শে জুন নির্যাতিতদের সমর্থনে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক দিবস পালিত হয়। প্রতীক ও নিবন্ধন ফিরে পেয়ে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে অনুরোধ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আর এদিন সীমানা পুনর্নির্ধারণে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেন বিএনপির কয়েকজন কেন্দ্রীয় নেতা। সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল AHM হামিদুর রহমান আজাদের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিনের সঙ্গে তার কক্ষে বৈঠক করেন। সেখানে আনুপাতিক হারে জাতীয় নির্বাচনে আসন বন্টন, স্থানীয় সরকার নির্বাচন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে করার অনুরোধ করেন। জামায়াতের দাবি, এতে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হবে। এরপরই কুমিল্লা, চাঁদপুর, দোহার এবং মুন্সিগঞ্জের বিএনপি প্রতিনিধিরা সিসির সঙ্গে দেখা করে ১৯৮৬ এবং ২০০১ সাল অনুসারে নির্বাচনের সীমানা নির্ধারণের আহ্বান জানান। এদিকে সকাল থেকে কুমিল্লার তিতাস ও মেঘনার বিএনপি নেতাকর্মীরা বর্তমান সীমানা ঠিক রাখার দাবিতে বিক্ষোভ সমাবেশ করে নির্বাচন কমিশনের সামনে। সবার আগে বিএনপি জাতীয় নির্বাচন চায়, আর এটাই বিএনপির স্পষ্ট বক্তব্য বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব
রুহুল কবির রিজভী। দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আমরা বিএনপি পরিবার আয়োজিত জুলাই গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় তিনি শেখ হাসিনা সরকারের সময় নির্দেশ পেয়েও যে পুলিশ সদস্যরা গুম খুনে অংশ নেয়নি তাদের পুরস্কৃত করার আহ্বান জানান। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরাম আয়োজিত সমাবেশে যোগ দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। শেখ হাসিনাকে মবের রানী আখ্যা দিয়ে তিনি বলেন, কারওয়ান বাজারে খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা করে মব সংস্কৃতি শুরু করেছিল আওয়ামী লীগ। নগর ভবনে শ্রমিক ইউনিয়নের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় স্থানীয় সরকার উপদেষ্টাকে দায় দিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এ সময় ইশরাক আরও অভিযোগ করেন, উচ্চ আদালতের রায় অবমাননা করে স্থানীয় সরকার উপদেষ্টা তার নিরপেক্ষতা হারিয়েছেন। এসব ঘটনায় আসিফ মাহমুদকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বানও জানান ইশরাক। নাজিবুর রহমানের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে নিজের অবস্থান তুলে ধরতে সংবাদ সম্মেলনে আসেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। অভিযোগ করেন, গণমাধ্যমে আইনের ভুল ব্যাখ্যা দেয়া সহ স্থানীয় সরকার উপদেষ্টা তাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করছেন। ইশরাককে মিসগাইড করা হয়েছে। এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন। তিনি অন্যদের চেয়ে নিজেকে শ্রেষ্ঠ এবং আমাকে ব্যক্তিগতভাবে চরমভাবে হেয় করেছেন। বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কর্তৃক বৈধতা বহাল রাখা গ্যাজেটকে পুরো অন্তর্বর্তীকালীন সরকার বৈধতা দিচ্ছে না বা মানছে না। সংবাদ সম্মেলনে উঠে আসে মঙ্গলবারে নগর ভবনে ঘটে যাওয়া সংঘর্ষের বিষয়টিও। এ ঘটনায় দায়ী আসিফ মাহমুদ ও তার সহযোগীরা জানিয়ে ইশরাক বলেন, অভিযোগের সপক্ষে প্রমাণ উপস্থাপনের দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর। গতকাল নগর ভবনে একটি ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সরকার উপদেষ্টার ঘনিষ্ঠ হিসেবে সুপরিচিত কিছু দুর্নীতিবাজ কর্মকর্তাদের নেতৃত্বে বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে কথা বলে আমি এই বিষয়টি নিশ্চিত হতে পেরেছি। এর সপক্ষে প্রমাণাদি জোগাড় করে সেটিকে আদালতে প্রমাণ করার দায়িত্ব আমার নয়, এটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। গণমাধ্যম এখনও ফ্যাসিবাদী শক্তির নিয়ন্ত্রণে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তিনি। আন্দোলনে যুক্ত হওয়া কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে প্রতিহিংসামূলক পদক্ষেপ নিলে আবারও রাজপথের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ইশরাক হোসেন। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। শেখ হাসিনার ফাঁসি চেয়ে গত বছরের 5 আগস্ট ফেসবুকে পোস্ট দেয় নৈতিকতার প্রশ্নে তার পক্ষে নিয়োগপ্রাপ্ত রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমিনুল গনি টিটোকে সরিয়ে আমির হোসেনকে নতুন করে নিয়োগ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় আজ শুনানির দিন ধার্য ছিল। এই মামলায় ট্রাইব্যুনাল অ্যামিকাস কিউরি হিসেবে জ্যেষ্ঠ আইনজীবী AY মশিউজ্জামানের বক্তব্য শুনতে চেয়েছিলেন, কিন্তু তার সময় আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল তার বক্তব্য শোনার জন্য আগামী 2 জুলাই দিন ধার্য করেন। এ সময় আদালতে শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনাল থেকে গত 19 জুন নিয়োগ পাওয়া রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমিনুল গনি টিটো শুনানি করতে চাইলে আদালত তাকে বিরত রাখেন। আগামীকাল থেকে শুরু হচ্ছে HSC ও সমমানের পরীক্ষা। এবারে 9টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডে নিয়মিত অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী 12,51,111 জন। এবারে মোট পরীক্ষার্থী গতবারের চেয়ে কমেছে প্রায় 81,000। 3 বছরের মধ্যে এবারই পরীক্ষার্থী সবচেয়ে কম। এছাড়া 2 বছর আগে SSC এবং সমমানের পরীক্ষায় পাশ করে উচ্চ মাধ্যমিকে ভর্তির পর রেজিস্ট্রেশন করেও 4.25 লাখেরও বেশি শিক্ষার্থী এবার পরীক্ষা দিচ্ছেন না। এবার সারা দেশে 2,797টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এসব পরীক্ষা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাবনা জানার পর সবার মাঝে স্থিতিশীলতা এসেছে উল্লেখ করে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেছেন, দেশের রাজনৈতিক অস্থিরতা নিয়ে IMF-এর উদ্বেগ সঠিক নয়। আর NBR-এর স্বচ্ছতার অভাব আছে। অধ্যাদেশ বাস্তবায়ন হলে কর্মকর্তাদের অসুবিধা হবে না বলেও জানান তিনি। রিপোর্টে আরও জানাচ্ছেন রকুনউদ্দিন। যৌক্তিক সংস্কারের দাবিতে 22 জুন থেকে আবারও আন্দোলন শুরু করেছে NBR সংস্কার ঐক্য পরিষদ। টানা 3য় দিনের মতো বুধবারও NBR সহ সারা দেশে শুল্ক কর কার্যালয়ে কলম বিরতি কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবারের মধ্যে দাবি মানা না হলে শনিবার থেকে টানা শাটডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছেন আন্দোলনরত রাজস্ব ও কর কর্মকর্তারা।
বুধবার ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এ বিষয়ে সাংবাদিকরা জানতে চান অর্থ উপদেষ্টার কাছে। জানান, বৃহস্পতিবারের বৈঠকে সমাধান মিলতে পারে। এনবিআর তো আমরা রিফর্ম করছি কেন? এনবিআর ভেতরে আপনার অনেক রকম ইস্যু আছে, ডিসক্রিপেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি নাই, তাই না? অতএব এইখানে বেশিরভাগ আগের সরকারের সময় কিছু সংখ্যক ব্যবসায়ী তারাই কিন্তু বেনিফিট হতো, ভালো যারা লেভেল প্লেয়িং ফিল্ড তারা কিন্তু ওদের ধারে কাছে যেতে পারতো না। অতএব তাদের ব্যাপার হতো এটা। আমি একটা অনুমান করে বলছি যে এখানে কিছু স্বার্থ আছে, না হলে হঠাৎ করে ওরা ওদের ক্যারিয়ার টেরিয়ার নিয়ে এত চটে গেল। আমরা দেখছি, আমি একটু ধৈর্য ধরছি। এদিকে রাজনৈতিক অনিশ্চয়তা সহ 4 কারণে বাংলাদেশের অর্থনীতি এখনও খারাপ অবস্থায় আছে বলে মনে করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। এ বিষয়ে জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, সরকারের সংস্কার কার্যক্রম ও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশ্বব্যাংক, IMF সহ উন্নয়ন সহযোগী সবাই সন্তুষ্ট। অর্থনৈতিক কর্মকাণ্ড, অর্থনৈতিক সংস্কার কিন্তু রাজনীতির উপর ডিপেন্ড করে। রাজনীতি হলো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। তবে আমাদের এমন কিছু ঘটে জানে যে এখনো হচ্ছে না, কারণ এখন মোটামুটি তো একটা অ্যাগ্রিড একটা সময় আসছে, ইলেকশনটা কবে আসে, তো সবাই মোটামুটি সন্তুষ্ট, সবাই সন্তুষ্ট আর কি। তো এখন সেটা রাজনৈতিক অনিশ্চয়তা। তবে ওরা চিন্তা করছে যে বাইরে থেকে ওরা ভাবে যে ফেব্রুয়ারি হবে কি না হবে, তো আমরা তো বলছি হবে। বিদেশি বিনিয়োগ এখন কিছুটা কম, কিন্তু পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে ও সহায়ক পরিবেশ বজায় রাখতে পারলে তা বাড়বে বলেও আশা অর্থ উপদেষ্টার। রোকনউদ্দিন, NTV নিউজ, ঢাকা। এদিকে অর্থ উপদেষ্টার সঙ্গে আগামীকালের আলোচনা প্রত্যাখ্যান করে দাবি আদায় 28 জুন লাগাতার কমপ্লিট শাটডাউনের পাশাপাশি মার্চ টু এনবিআর কর্মসূচি ঘোষণা করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর এর প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেওয়া হয়। এ সময় জানানো হয়, গত 20 মে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সঙ্গে অনুষ্ঠিত আলোচনার অভিজ্ঞতা সুখকর ছিল না। অন্যদিকে উপদেষ্টা আগামীকালের আলোচনার জন্য এনবিআর সংস্কার ঐক্য পরিষদের প্রতিনিধিদের আহ্বান না করায় ঐক্য পরিষদ থেকে কোনো প্রতিনিধি আলোচনায় অংশগ্রহণ করবে না। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়া NTV জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।